আসসালামু আলাইকুম। তো হেই গাইস, আজকের এই ভিডিওর টপিক শিরোনামটাই হচ্ছে মহাবিশ্বের রহস্যময় ঘটনা। তোমরা যারা মহাবিশ্বের সম্পর্কে অজানা হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি দেখতে পারো। দিনের বেলায় আকাশের দিকে তাকালে আমরা সূর্য দেখতে পাই, আবার রাতের বেলায় আকাশের দিকে তাকালে চাঁদ ও মিটমিট করে জ্বলা অসংখ্য তারা দেখতে পাই। এদের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। যাই হোক, আপনারা কি জানেন সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে কত মিনিট? সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। আপনারা কি জানেন পৃথিবী বড় না সূর্য বড়? আপনারা অনেকেই মনে করেন পৃথিবী বড়। না, আপনাদের ধারণা একেবারেই ভুল। পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। এই সূর্যকে ঘিরে অবতরণশীল 8টি গ্রহ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, গ্রহ কাকে বলে? যে সকল বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘোরে তাকে গ্রহ বলা হয়। সূর্যকে ঘিরে অবতরণশীল 8টি গ্রহ ঘোরে। এই 8টি গ্রহ হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। কোন কোন গ্রহে রয়েছে একাধিক উপগ্রহ। যারা গ্রহকে কেন্দ্র করে ঘোরে তাদেরকে উপগ্রহ বলা হয়। যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, তাই চাঁদ পৃথিবীর উপগ্রহ। সুতরাং পৃথিবী সূর্যের একটি গ্রহ এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ। তো চলুন জেনে নেওয়া যাক কোন গ্রহের কয়টি উপগ্রহ আছে। পৃথিবীর আছে 1টি উপগ্রহ, মঙ্গলের আছে 2টি উপগ্রহ, বৃহস্পতির আছে 67টি উপগ্রহ, শনির আছে 62টি উপগ্রহ, ইউরেনাসের আছে 27টি উপগ্রহ এবং নেপচুনের আছে 14টি উপগ্রহ। আপনাদের মনে এবার নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, উপগ্রহ কাকে বলে বা কৃত্রিম উপগ্রহ কাকে বলে? মানুষের পাঠানো যে সব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তাদেরকেই কৃত্রিম উপগ্রহ বলে বা উপগ্রহ বলে। রকেটের সাহায্যে এদের উপগ্রহে যেতে হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো এরা এদের কক্ষপথে ঘোরে। কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় অনেক ছোট এবং চাঁদের তুলনায় অনেক নিচু দিয়ে পৃথিবীর চারদিকে ঘোরে। নির্দিষ্ট কক্ষপথে ঘোরার জন্য এদের প্রয়োজনীয় দ্রুতি থাকতে হয়, যা স্পিড নামে আপনারা জানেন। পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যত বেশি হবে তার দ্রুতি তত কম হবে। ফলে পৃথিবীকে প্রদক্ষিণ করতে এরা বেশি সময় নেবে। আমরা জানি পৃথিবী 24 ঘন্টায় এর নিজ অক্ষরের চারদিকে একবার পাক খায়। সুতরাং কোনো কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টায় পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে তাহলে একে পৃথিবী থেকে স্থির বলে মনে হবে। কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ যাত্রার ইতিহাস খুব একটাই পুরনো নয়, একেবারেই নতুন। তোমরা জেনে অবাক হয়ে যাবে, মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপটির সূচনা হয়েছিল 1957 সালে 4 অক্টোবর। এই যাত্রার সূচনা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তারা স্পুটনিক 1 নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়ে দেন। স্পুটনিক শব্দের অর্থ হলো ভ্রমণসঙ্গী। একই বছরে 2রা নভেম্বর স্পুটনিক 2 নামক আরেকটি কৃত্রিম উপগ্রহ তারা মহাকাশে পাঠান। এই উপগ্রহ 1958 সালে 2রা ফেব্রুয়ারি মহাকাশে পাঠানো হয়। ভস্কোট 1 নামক সোভিয়েত কৃত্রিম উপগ্রহ মানুষ নিয়ে প্রথম পৃথিবীকে প্রদক্ষিণ করে। যে মানুষটি প্রথম মহাকাশে গিয়েছিলেন তার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন। তিনি 1961 সালে 12 এপ্রিল ভস্কোট 1 কৃত্রিম উপগ্রহে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে। ভস্কোট 6 নামক কৃত্রিম উপগ্রহে মহাকাশে চড়ে তেরেস্কোভা মহাকাশে ঘুরে আসেন 1963 সালে। পৃথিবীর বিভিন্ন দেশ এই পর্যন্ত হাজার হাজার কৃত্রিম উপগ্রহে মহাকাশে পাঠিয়েছে। মহাকাশ সম্পর্কে তোমরা নিশ্চয় অজানা। তো চলুন মহাকাশ সম্পর্কে কিছুটা হলেও জেনে নেওয়া যাক। আমি আগেই বলেছি, আকাশের দিকে তাকালে দূর দূরান্তের অনেক বস্তু দেখতে পাই। দিনের আকাশে সূর্য এবং রাতের আকাশে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি আমাদের চোখে পড়ে। আমরা যদি দূরবীক্ষণ দিয়ে আকাশের দিকে তাকাই আরো অনেক কিছুই দেখতে পাই। বৃহস্পতি গ্রহ তার উপগ্রহ সহ জ্বল করে জ্বলতে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই মহাকাশ কাকে বলে বা মহাশূন্য কি? গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গাটি আছে তাকে মহাকাশ বা মহাশূন্য বলে। মহাকাশের দিকে তাকালে আমরা যে সকল বস্তু দেখতে পাই তাই হলো পদার্থ। যেমন আমাদের এই পৃথিবী,
মহাকাশে যে কোনো পদার্থ দিয়ে তৈরি নয়। মহাকাশ বলতে পদার্থের অনুপস্থিত বোঝায়। এটা হলো সেই ফাঁকা জায়গা বা অঞ্চল যেখান দিয়ে পৃথিবী, চাঁদ, সূর্য ও তারারা চলাচল করে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মহাকাশ বা মহাশূন্য শুরু তাহলে কোথা থেকে? পৃথিবীর মতো এর বায়ুমণ্ডলও মহাকাশে ঘুরছে। এই জন্য বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ হিসাবে বিবেচনা করা হয় না। তাহলে কোথা থেকে বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু? অধিকাংশ বিজ্ঞানী মনে করেন পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু। তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, মহাকাশ কত দূর পর্যন্ত বিস্তৃত? মহাকাশের কি কোনো সীমা আছে? এক সময় মানুষ ভাবতো মহাকাশের সীমা আছে। তারা ভাবতো যে যত দূর পর্যন্ত সবচেয়ে দূরের বস্তুটি তারা দেখতে পায় সেই পর্যন্তই মহাকাশ বিস্তৃত এবং মহাকাশ বিক্রিয়াকৃত। পরবর্তীতে ইউনাইটেডস অফ আমেরিকার কিছু সায়েন্টিস্টরা দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর তারা দৃষ্টিসীমার বাহিরে অনেক গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ধূমকেতু ও দেখতে পেল। তারা এই সিদ্ধান্ত এলো যে মহাকাশের কোনো শেষ নেই। মহাকাশের পরে হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্ব কি বা মহাবিশ্ব কাকে বলে? এই সৃষ্টি জগতে যা কিছু আছে তার সব কিছু নিয়েই মহাবিশ্ব গঠিত। ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা শুরু করে আমাদের এই পৃথিবী, দূর দূরান্তের গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি এবং দেখা না দেখা সব কিছু নিয়েই এই মহাবিশ্ব গঠিত। মহাবিশ্ব যে কত বড় তা কেউ জানে না। কেউ জানে না মহাবিশ্বের আকার বা আকৃতি কেমন। অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের শুরু ও শেষ নেই। কেউ কেউ এখনও বিশ্বাস করেন মহাবিশ্বের আকার ও আকৃতি আছে। মানুষ প্রতিনিয়ত মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, তবুও এর অনেক কিছুই এখনও অজানা রয়ে গেছে। এই অজানা হয়তো চিরকালেই থাকবে। অনেক কিছু অজানা থাকলেও বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন যে মহাবিশ্বের অনেক কিছুই মহাকাশ নামক সীমাহীন ফাঁকা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মহাবিশ্বের কোনো কোনো অংশে এইসব বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়েও বেশি। যেসব অংশ পদার্থ বা বস্তু বেশি জড়ো বা ঘনীভূত হয়েছে তাদের বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। তো গ্যালাক্সি কি সেই সম্পর্কে আপনারা নিশ্চয় অজানা। এই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি আছে। এই মহাবিশ্বের অনেক কিছু অজানা থাকলে ইউনাইটেডস অফ আমেরিকার কিছু সায়েন্টিস্টরা এটা জানতে পেরেছেন যে এই মহাবিশ্বে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি আছে। 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান সমান 100 কোটি, 1 ট্রিলিয়ন সমান সমান 1 লক্ষ কোটি, আর 1 ট্রিলিয়ন সমান সমান 10 কোটি কোটি। 1 বিলিয়ন সমান সমান যদি 100 কোটি হয় তাহলে 200 বিলিয়ন সমান সমান কত কোটি তা হিসাব করলেই আপনারা বুঝতে পারবেন। তো এই মহাবিশ্বে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি আছে। এই 200 বিলিয়ন গ্যালাক্সির মধ্যে আমাদের এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। তবে ইউনাইটেডস অফ আমেরিকার সায়েন্টিস্টরা আমাদের এই গ্যালাক্সির নাম দিয়েছে মিল্কি ওয়ে। আমি একটু আগেই বলেছি আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির সোলার সিস্টেম। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস হচ্ছে 51,98,520 বর্গ কিলোমিটার। এর মধ্যে পানি হচ্ছে 71 ভাগ, আর 14,89,50,320 বর্গ কিলোমিটার হচ্ছে স্থলার ভূমি। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছে 400 বিলিয়ন তারা। আমি একটু আগেই বলেছি 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান সমান 100 কোটি, আর 400 বিলিয়ন সমান সমান কত কোটি হবে তা হিসেব করলে আপনারা বুঝতে পারবেন। এই 400 বিলিয়ন তারার মধ্যে সবচেয়ে যে ছোট তারাটি সেটির নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারি। এই প্রক্সিমা সেন্টারি সূর্য থেকে 23 গুণ বড়। শুধু কি প্রক্সিমা সেন্টারি বড়, এর চেয়েও বড় তারা হচ্ছে বেটেলজিউস, যা সূর্য থেকে 39 কোটি গুণ বড়। তারপর আছে আলফা সেন্টারি এ, আলফা সেন্টারি বি, আবার সবচেয়ে যে বড় তারাটি এটি হচ্ছে রিগেল তারা, সূর্য থেকে 79 কোটি গুণ বড়। এইরকম 400 বিলিয়ন তারা আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে সবচেয়ে বড় তারাটি দেখতে হয় লাল, আর মাঝারি রঙের তারাটি দেখতে হয় হলুদ।
আর সবচেয়ে ছোট তারাটি দেখতে হয় লিথ। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই মহাবিশ্বের 200 বিলিয়ন গ্যালাক্সি সম্পর্কে। আমি আগেই বলেছি এই মহাবিশ্বে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি আছে। তবে এই 200 বিলিয়ন গ্যালাক্সির মধ্যে সব থেকে ছোট যে গ্যালাক্সিটি সেটি হচ্ছে সিগু-2 এবং সব থেকে যে বড় গ্যালাক্সি সেটি হচ্ছে IC1101। তবে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে যে কাছের গ্যালাক্সিটি সেটি হচ্ছে অ্যান্ড্রোমেডা। এই অ্যান্ড্রোমেডাতে আলো পৌঁছাতে সময় লাগে 4 বছরের চেয়েও বেশি। পদার্থবিজ্ঞানের জনক স্টিফেন হকিং তিনি পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়েও অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি 4 গুণ বড়। তিনি এটাও বলেছেন যে আমরা যদি আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে কাছের যে গ্যালাক্সিটি সেটি হচ্ছে অ্যান্ড্রোমেডাতে যদি আমরা যেতে চাই তাহলে সময় লাগবে 2.5 লাইট ইয়ার। 2.5 মানে 25 বছর, লাইট ইয়ার মানে আলোকবর্ষ। স্পষ্টভাবে বলতে গেলে আলোর গতিতে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাতে যেতে চাই তাহলে 25 বছর সময় লাগবে, তাও আবার আলোর গতিতে যেতে হবে। আমরা জানি আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। তবে পদার্থবিজ্ঞানের জনক স্টিফেন হকিং তিনি মারা যান 2018 সালে। তিনি এটাও বলেছেন 2017 সালে যে আমাদের এই গ্যালাক্সির সাথে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির ধাক্কা লাগবে আজ থেকে 4.5 বিলিয়ন বছর পর। এই ধাক্কার নড়াচড়া থাকবে প্রায় 5.5 বিলিয়ন বছর। আমি আগেই বলেছি 1 বিলিয়ন সমান সমান 100 কোটি, তাহলে 5.5 বিলিয়ন বছর সমান সমান কত কোটি তা আপনারা হিসাব করলেই বুঝতে পারবেন। স্টিফেন হকিং এর একটি বই প্রকাশ হয়েছিল, সেই বইয়ের শিরোনাম ছিল মহাবিশ্ব সম্পর্কে। এই মহাবিশ্বে 200 বিলিয়ন গ্যালাক্সি আছে। সেখানে তিনি বলেন এই সৃষ্টি জগতে এই মহাবিশ্ব এই 200 বিলিয়ন গ্যালাক্সি এমনি এমনি হয়েছে, পরিবেশগত হয়েছে। এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেনি কিংবা কোনো ভগবানও সৃষ্টি করেননি। অবশ্য তার এই বইটি সবাই পড়েছিলেন কিন্তু বিশ্বাস করেননি, কারণ সবাই জানেন এই মহাবিশ্বের সৃষ্টি জগতে নিশ্চয় কারো হাত আছে, হয় আল্লাহ তাআলার নয়তো কোনো ভগবানের। তো বন্ধুগণ আজকে আমার এই ছিল ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।